স্পষ্টতভাবে জাতীয় পার্টি যে হচ্ছে আওয়ামী দোসর, ভারতীয় আরেক বড় দালাল। সোজা কথা, বাংলাদেশ ধ্বংসে এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র ধ্বংসের যেই সহচর, আওয়ামী লীগের সহচর, সেটা হচ্ছে জাতীয় পার্টি। সেনাবাহিনী একজন সদস্য লম্বা একটা লাঠি হাতে নিয়ে নূরকে লক্ষ্য করে সরাসরি তার বুকে বা পেটে আঘাত করার চেষ্টা করছে। অত্যন্ত আপত্তিকর, অত্যন্ত লজ্জাজনক। এবং এরপরে তো আমার নিজের চোখে পড়েছে নূরকে টার্গেট করে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা তাকে লাঠি দিয়ে আঘাত করছে। অত্যন্ত ঘৃণাজনক, ঘৃণার একটা কাজ করেছে। নূরকে যারা এইভাবে পিটিয়েছে তাদের বিচার যদি দ্রুত না হয়, তার মানে টেস্ট বাংলাদেশ বিরোধী এবং বাংলাদেশ বিরোধীরা বিজয়ী হবে। এরপরে আরো ভয়ঙ্কর কার্যক্রম শুরু হবে। এরপরে স্পষ্টত ধরে নিতে পারেন এরপরে টার্গেট হবে নাকি ৩রা আগস্ট ২০২৪-এর পর থেকে কোনো ঘটনাই বিচ্ছিন্ন নয়। প্রত্যেকটা ঘটনা পরিকল্পিত, তবে সুপরিকল্পিত বলবো না। একটা যুদ্ধের মাঠের মাঝখানে যেই খেয়স বা যেই ধরনের একটা বিশৃঙ্খলা থাকে, সেই বিশৃঙ্খলার মাঝখানেও কিন্তু শত্রুপক্ষ যেভাবে পরিকল্পনা চালিয়ে বিভিন্ন ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করে ৩রা আগস্ট থেকে, কিন্তু ২০২৪ ৩রা আগস্ট থেকে তাই চলছে। ৩রা আগস্ট থেকে ৮ই আগস্টের মাধ্যমে কিন্তু অজিত দোভালের নির্দেশে এবং বর্তমান উপদেষ্টা সরকারের মাঝখানে যেসব ভারতীয় পরিকল্পিত উপদেষ্টা আছে তাদেরকে নিয়ে পরিকল্পনায় কিন্তু উপদেষ্টা এই সমস্ত ডক্টর ইউনূস ছাড়া বাকি মোটামুটি বেশিরভাগ ভারতীয় লোকজন বসানো হয়। তখন থেকেই কিন্তু বিপ্লবটা হাইজ্যাক হয়ে যায়, ছাত্ররা কোনো কিছু বুঝতে পারে না। এবং তারপরের থেকে এই চুপ্পুর অধীনে যখন আমি বহুবার বলেছি, আপনার অনুষ্ঠানও বলেছি, আমার সোশ্যাল মিডিয়াতে আমি অনেকবার বলেছি, আমি পোস্টও দিয়েছি যে যতদিন চুপ্পু থাকবে স্বস্থানে স্বপদে হাসিনার রেখে যাওয়া এবং ভারতের রেখে যাওয়া পদে, ততদিন বাংলাদেশে কোনোদিন স্থিতিশীলতা আসবে না। এবং এরপর থেকে একটার পর একটা ঘটনা যতগুলো ঘটেছে কোনোটাই বিচ্ছিন্ন নয়। এবং ইদানিং আপনি দেখেছেন ২-১ দিন আগেই মঞ্চ ৭১, যেখানে সম্পূর্ণ ভারতীয় দালাল এবং আওয়ামী লোকজন, আওয়ামী মানেই তো ভারতের দালাল, এরা মিলে উন্মুক্তভাবে একটা সভা করলো। এবং অত্যন্ত পরিতাপের বিষয় যে জেনারেল ইব্রাহিমের মতো একজন মুক্তিযোদ্ধাও সেখানে, যদিও উনি শেষ সময়ে এসে, হাসিনার শেষ আমলে এসে ক্ষমতার লোভ আর সামলাতে পারে নাই, উনিও সেখানে সামিল ছিলেন। এরকম আরো বহু লোক ছিল, সেনাবাহিনীর বহু অবসরপ্রাপ্ত লোক ছিল এখানে। একটার পর একটা ঘটনার মাধ্যমে কিন্তু ভারতের পরিকল্পনায় আওয়ামী লীগ শত শত কোটি টাকা খরচ করে কিন্তু বাংলাদেশের, যেটা আমি বহুবার বলেছি যে এই বর্তমান বাংলাদেশকে কখনোই স্থিতিশীল হতে দিবে না। তো মঞ্চ ৭১ করার পরে তারা এর আগে এবং মঞ্চ ৭১ দিয়ে তারা একটার পর একটা প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশে আওয়ামী লীগ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করেছে, পারে নাই। এখন তারা স্পষ্টতভাবে জাতীয় পার্টি যে হচ্ছে আওয়ামী দোসর, ভারতীয় আরেক বড় দালাল। সোজা কথা, বাংলাদেশ ধ্বংসে এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র ধ্বংসের যেই সহচর, আওয়ামী লীগের সহচর, সেটা হচ্ছে জাতীয় পার্টি। আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ হওয়ার সাথে সাথে জাতীয় পার্টির কার্যক্রমও বন্ধ হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু ডক্টর ইউনূস তাতে ভয়ঙ্করভাবে ব্যর্থ হয়েছে। এবং আওয়ামী লীগ মাথাচাড়া দিয়ে বারবার চেষ্টা করে উঠতে না পেরে, শুধুমাত্র বাংলাদেশে তো পুলিশ সেভাবে কার্যকর না, উপদেষ্টা সরকারও কার্যকর না, মূলত বাংলাদেশের যেই ছাত্র জনতাদের সচেতনতায় এবং তাদের চাপে এখনো কিন্তু আওয়ামী লীগ মাথাচাড়া দিয়ে দাঁড়াতে পারছে না কোথাও। সেই জন্য তারা ভারত, আমি মুখ দিয়ে তো খারাপ কথা বেরোয় না, তাই জিএম কাদেরকে আমি একটা বাজে কথা দিয়ে তার নামটা বলতে চাচ্ছিলাম, তা না হয় নাই বললাম। তো যেই বদমাইশটা এই জিএম কাদের হাসিনার আমলে ভারত ভ্রমণ শেষে বাংলাদেশে এসে বলেছিল
যে বিস্তারিত আলোচনা হয়েছে ভারতের সাথে, কিন্তু ভারতের অনুমতি ছাড়া সে বলতে পারবে না। একটা স্পষ্ট দেশদ্রোহিতা। সেই জিএম কাদেরকে বা জাতীয় পার্টিকে ব্যবহার করে তাদের যেই সেকেন্ডারি ফোর্স সেটাকে ব্যবহার করে একটা টেস্ট কেস চলছে। টেস্ট কেসটা কি তার আগে প্রথমে বলে নিই, আমি আমাকে গত ৫-৬ বছরে বহুবার বহু মানুষ প্রশ্ন করেছে আপনি নূর সম্পর্কে কি মনে করেন, আমার মতামত কি। খুব ঘনিষ্ঠ ২-১জনকে আমি বলেছি, বাট পাবলিকলি আমি কখনোই বলি নাই, কিন্তু সেটা বড় কথা না। একটা ব্যক্তির ব্যাপারে কেউই ফেরেশতা না, একটা ব্যক্তির ব্যাপারে তার ব্যাপারে কথা থাকতেই পারে। একটা রাজনীতিতে আসলে, জনসম্মুখে আসলে অনেক কথাই আসবে। যতক্ষণ পর্যন্ত স্পষ্টত দেশবিরোধী কার্যক্রমের কথাবার্তা না আসে ততক্ষণ পর্যন্ত সেটা নিয়ে পাবলিকলি কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করা না করাই ভালো। তবে একটা জিনিস স্পষ্টত দেখতে হবে, নূর কিন্তু কোনোদিন কোনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসে নাই। রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে কিন্তু এই আমার মুখ দিয়ে এসেও, যেহেতু খারাপ কথাটা এসেও আমি আবার থামাচ্ছি, এই জিএম কাদেররা এই বদমাইশগুলা এরা কিন্তু ছিল রাষ্ট্রীয় ক্ষমতায়। বাংলাদেশের জনগণের টাকা চুরি, অর্থ চুরি এহেন কোনো অপরাধ করে নাই এই জিএম কাদের এবং জাতীয় পার্টি। সকল ধরনের অপরাধ করেছে, এমনকি স্বৈরাচারী হাসিনা এবং আওয়ামী লীগ যত অপকর্ম করেছে সহচর হিসাবে তারাও কিন্তু শাস্তির, তাদের কিন্তু বিচার করতে হবে, তাদের কিন্তু আইনের আয়তায় আনতে হবে। কিন্তু সেখানে আজকে আমরা কি দেখতে পাচ্ছি, যে নূর যখন মানে ১ বছরে জাতীয় পার্টির ব্যাপারে কোনো আলোচনা হয়েছে, অনেকে দাবি তুলেছে কিন্তু কিছুই হয়নি, সেই সুবাদে আজকেও নূর দাবি তুলেছে কিন্তু নূরের উপরে আক্রমণ। দ্যাটস মাই পয়েন্ট, যে এখনো পর্যন্ত কিন্তু আমরা জিএম কাদেরকে কারাগারে দেখি নাই। জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করা তো দূরের কথা, এদেরকে সরকার মোটামুটি একটা ব্লাইন্ড আই দিয়েছে যে এরা থাকুক, আড়ালে থাকুক। কিন্তু ডক্টর ইউনূসের তো এমনি মাথা কাজ করছে না, বয়স ৮৬ বছর হয়ে গেছে। আর মাথা কাজ যতটুকুই করছে ততটুকু বৈদেশিক ব্যাপারে, মিটিং, বিদেশে যাত্রা, এইসব ব্যাপারে কাজ করে, দেশের ভিতরের ব্যাপারে কাজ করে না। তো উনি কারোর কথা শুনেন না বা শুনছেন না। ওনাকে যেই আশা করে এখানে বসানো হয়েছিল, দুঃখজনক হলেও সত্যি, উনি বেশিরভাগ অংশে উনি ব্যর্থ। বিশেষ করে আভ্যন্তরীণ যেসব সমস্যা, রাজনৈতিক এবং শৃঙ্খলা, আইন শৃঙ্খলা, এইসব সকল ক্ষেত্রে ব্যর্থ। সংস্কারে সম্পূর্ণ ব্যর্থ। সিভিল প্রশাসনের সংস্কার হয় নাই, সামরিক বাহিনীতে কোনো সংস্কার হয় নাই। শেখ হাসিনার এবং ভারতের বসানো সব লোকজন রয়ে গেছে। সুতরাং আজকের নূরের এই বিষয়টা কিন্তু সেই জন্যই বিচ্ছিন্ন বলা যাবে না। নূর যখন প্রশ্ন তুলেছে যে জাতীয় পার্টিকে কারা নিরাপত্তা দিচ্ছে, যারা অস্ত্র নিয়ে টহল দিয়ে গেল তার মিছিলের সময়, ভাষণের সময়, সেই কথা যখন সে উল্লেখ করেছে, তার পরপরই কিন্তু তার উপর আক্রমণ হয়েছে পুলিশ এবং সামরিক। দুঃখজনকভাবে, যা বলতে বলতে তো এখন লজ্জা শরমের সব চামড়াই চলে গেছে, যে সেনাবাহিনীও পর্যন্ত তাতে অংশগ্রহণ করেছে। কিন্তু সেনাবাহিনী অংশগ্রহণ করেছে, সেখানে গিয়েছে, তাতে সেনাবাহিনীর দোষের কিছু না। কারণ সেনাবাহিনীকে সেই বিচারিক ক্ষমতা দিয়ে এখনো মাঠে রাখা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। কিন্তু বিষয় যেটা আমি বলছি সেটা হচ্ছে, আমার দৃষ্টিতে যেটা এসেছে, যে পার্টিকুলারলি একটা রাজনৈতিক দলের নেতা আজকে যদি ওই আমির খসরু হতো অথবা সালাউদ্দিন হতো, তাদের উপরে ২টা লাঠির বাড়ি দেওয়া হতো, তো আমার আপত্তি থাকতো না, কারণ এরা হচ্ছে সরাসরি ভারতের রয়ের গোয়েন্দা দালাল। কিন্তু নূরের ব্যাপারেও সমালোচনা আছে, আমি ওইদিকে যাব না। বাট সরাসরি সেনাবাহিনী একজন সদস্য লম্বা একটা লাঠি হাতে নিয়ে নূরকে লক্ষ্য করে সরাসরি তার বুকে বা পেটে আঘাত করার চেষ্টা করছে। অত্যন্ত আপত্তিকর, অত্যন্ত লজ্জাজনক। এবং এরপরে তো আমার নিজের চোখে পড়েছে, নূরকে টার্গেট করে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা তাকে লাঠি দিয়ে আঘাত করছে। অত্যন্ত ঘৃণাজনক, ঘৃণার একটা কাজ করেছে এটা। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়, যে সরকার আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আমি যেহেতু সেনাবাহিনীতে চাকরি করেছি, হ্যাঁ ২টা-৪টা লোক অতিরঞ্জিত করে ফেলে, তবে সামগ্রিকভাবে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা
একই অতিরঞ্জিত কাজ করতে পারে না। যেমন অনুষ্ঠান লম্বা করতে চান, আমি নিজে আপনাকে অনুরোধ করেছি অনুষ্ঠান ছোট রাখতে। তারপর আমি বহু ঘটনা আছে, বাট ছোট্ট একটা ঘটনা বলবো। 96 সালের দিকে যখন ঢাকা শহরে ওই স্বৈরাচারী শেখ হাসিনা সচিবালয়ের পাশে লঘু বৈঠার একটা মঞ্চ দিয়েছিল, আমি জানি না আপনার মনে আছে কিনা। তখন আমি ছিলাম 30 বেঙ্গলের 46 ব্রিগেডে। তখন আমরা সেই মঞ্চে যে আশেপাশে যেন কোনো অঘটন না ঘটে, আওয়ামী লীগ বা যারাই করুক যেন না ঘটে, সেই জন্য আমাদের দায়িত্ব ছিল সচিবালয়ের পাশে। সেই দায়িত্ব পালন করার জন্য আমরা একটা গাড়ি বহর করে ঢাকা সেনানিবাস থেকে সেই উদ্দেশ্যে যাচ্ছিলাম। ঠিক ফার্ম গেটে আমি প্রায় 3 নাম্বার গাড়ি বা 4 নাম্বার গাড়িটাতে আমি। প্রথম গাড়িটাতে আমার অধিনায়ক, 30 বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল, আমি নাম বললাম না। তারপর গাড়িতে আরেকজন সিনিয়র মেজর, ওনার নামও আমি বললাম না। তৃতীয় গাড়িতে খুব সম্ভবত আমি। হঠাৎ করে দেখলাম গাড়ির বহর থেমে গেল। হঠাৎ করে দেখছি যে ঠিক ফার্ম গেট যেই ফুট ব্রিজটা আছে, এই ফুট ব্রিজটার নিচে আমার অধিনায়ক আর মতিয়া চৌধুরী দুইজনের প্রতি দুইজন আঙুল তুলে চরম চরম ঝগড়া হচ্ছে। মতিয়া চৌধুরী পুরুষের মতো চিৎকার করছে কর্কশ ভাষায়, আর আমার অধিনায়কও একজন নারীর সাথে তর্কাতর্কিতে জড়িয়ে গেছেন। কারণ উনি আবার ওই আমার অধিনায়ক ছিলেন, যাই হোক অধিকার বললাম না। তো তখন দেখলাম হঠাৎ করে অধিনায়কের উনার একজন কি বলে এটাকে আমরা বলি রানার, একজন প্রাইভেট, সেই সৈনিক ছুটে গিয়ে একজন সাংবাদিকের ক্যামেরা টেনে নিয়ে সেটা মাটিতে ছুঁড়ে আঘাত করছে। এবং আমার অধিনায়কের পরে এবং আমার সিনিয়র, অধিনায়কের জুনিয়র এবং আমার সিনিয়র, সেই 13 নং কোর্সের অফিসার জেনারেল ওয়াকারের কোর্সমেট, উনি কিন্তু গাড়িতেই বসে থাকলেন গালে হাত দিয়ে। উনি সব দেখছেন কিন্তু কোনো ভূমিকা পালন করছেন না। কিন্তু চিরাচরিত অভ্যাস, আমি চুপ করে থাকতে পারলাম না। আমি গাড়ি থেকে ছুটে গিয়ে আমি প্রথম ওই সৈনিককে থামালাম যে তুমি ওনার সাংবাদিকের ক্যামেরা নিচ্ছ কেন? ছবি তোলার সাংবাদিকতা ওনার দায়িত্ব, ওনার ক্যামেরা ফেরত দাও। ধমক দিয়ে আমি সাংবাদিকরা কাঁধে হাত দিয়ে সরি বলে আমি ক্যামেরাটা নিজের হাতে আমি তাকে ফেরত দিলাম। দিয়ে আমি ছুটে গেলাম এই কি বলে আওয়ামী লীগের সেই মতিয়া চৌধুরী এবং আমার অধিনায়কের মাঝখানে গিয়ে থামাতে, ওনাদের ঝগড়া থামাচ্ছি। যে মতিয়া চৌধুরীকে বলছি যে ম্যাডাম প্লিজ লেট ইট গো, অধিনায়ককে বলছি স্যার প্লিজ মাথা ঠান্ডা করেন, চলেন, এটা আমাদের কাজ না। পরের দিন পত্রিকার ডেইলি স্টারের হেডলাইনে ফার্স্ট পৃষ্ঠায় আমার ছবি আসলো, এবং ছবিটা এমন ভাবে আসলো যেন আমি মতিয়া চৌধুরীর সাথে ঝগড়া করছি, আসলে মাঝখানে আমি থামাচ্ছি। তো যাই হোক, উদ্দেশ্যটা, এই ঘটনাটা বলার উদ্দেশ্য সেনাবাহিনীর কিছু সদস্য অতিরঞ্জিত করে হুজুগে হয়ে যায়, কিন্তু নূরকে পিটানোতে যে অবস্থা দেখলাম সবাই মিলে পিটাচ্ছে, এটা কিন্তু অতিরঞ্জিত কোনো কিছু না, এটা পরিকল্পিত। তাদেরকে আদেশ দেওয়া হয়েছে নূরকে টার্গেট করে পেটানোর জন্য। সুতরাং এই জন্যই আমার ঘটনাটা বলতে হলো যে আমরা কি বার্তাটা পেলাম, এই যে নূরকে টার্গেট করে পিটানো পেলাম, যেটা আমি শুরুতে শুরু করেছি যে কথাটা বলে, নূরকে পিটানোটা একটা টেস্ট কেস। কি টেস্ট কেস? যে মঞ্চ ৭১-এর পরে জাতি কিভাবে রিয়েক্ট করেছে, একটা ছোটখাটো দলের একটা ছাত্র নেতাকে বা একটা দলের নেতাকে পেটালে ছাত্র এবং জনতা এবং সরকারের পক্ষের থেকে কি ধরনের প্রতিক্রিয়া আসতে পারে সেইটার একটা অপেক্ষা করা হচ্ছে। আপনি বলতে পারেন এই রসায়নের লিটমাস টেস্ট যেটাকে বলে, তারা লিটমাস টেস্ট করছে যে এটার প্রতিক্রিয়া, সামাজিক প্রতিক্রিয়াটা কি হয়। যদি সামাজিক কোনো প্রতিক্রিয়া না হয়, যদি এটাতে বিচারের আয়তায় না আনা হয়, ওই ডক্টর ইউনূসের তথাকথিত কমিটি গঠন, তারপরে আরো 1 বছর চলে যাবে, ঘোড়ার ডিম হবে, ওইসব করে লাভ নাই। যেহেতু কোনো বিচারই, যেখানে স্বৈরাচারী শেখ হাসিনার 16 বছরে সশস্ত্র বাহিনী, সিভিল প্রশাসনে এই যে মেজর সিনহা হত্যার ওসি প্রদীপকে ফাঁসি দেওয়া উচিত ছিল 1 সপ্তাহের মাঝখানে, তারপরে খুনি বরখাস্ত
মেজর জেনারেল জিয়াউল হাসান র্যাবের, তার এত প্রমাণ তার হত্যার এবং দেশবিরোধী অপরাধের যে তার ফাঁসি হওয়া উচিত ছিল ম্যাক্সিমাম 2 সপ্তাহের মাঝখানে দ্রুত আদালতের মাধ্যমে। কিন্তু জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। আমাদের আইনের শিক্ষক নজরুল সাহেব, উনি তো আইনের শিক্ষক, উনি কি আমার এই কথা, আমার তো জ্ঞান কম, উনার তো জ্ঞান অনেক বেশি, উনি তো উপদেষ্টা, আবার একজন আইনের উপদেষ্টা, উনি তো বহুত আইনের ছাত্র পড়িয়েছেন, উনি কি জানেন না যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, যে বিচার বিলম্বিত করা মানেই হচ্ছে বিচারকে প্রত্যাখ্যান করা। তাহলে নুরুর বিচার যদি দ্রুত না হয়, নুরুকে এইভাবে নুরুকে যারা এইভাবে পিটিয়েছে তাদের বিচার যদি দ্রুত না হয়, তার মানে টেস্ট বাংলাদেশ বিরোধী এবং বাংলাদেশ বিরোধীরা বিজয়ী হবে। এরপরে আরো ভয়ঙ্কর কার্যক্রম শুরু হবে। এরপরে স্পষ্টত ধরে নিতে পারেন এরপরে টার্গেট হবে নাহিদ।